মা, যদি তুমি এখনও এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে আমার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করো, তাহলে আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে আমার স্ত্রীকে সম্মান করতে হয়। কথাগুলো রবিবার দুপুরের খাবারের টেবিলে এমনভাবে আছড়ে পড়ল যেন পাকা মেঝেতে একটি স্টিলের থালা পড়ে বিকট শব্দ করেছে। আব্দুল করিম সাহেব স্থির হয়ে গেলেন। হাতে ধরা চামচটি মুখের কাছে উঠলেও আর এগুলো না। তার বিপরীতে বসে থাকা সাবিনা বেগম ঠোঁটে জোর করে একটুখানি হাসি ফুটিয়ে রাখলেন। সেই হাসি ছিল এমন এক মায়ের হাসি যে নিজের সন্তানের মুখ থেকে কষ্টদায়ক কথা শুনেও না শোনার ভান করে। কারণ সত্যিটা মেনে নেওয়া আরও বেশি যন্ত্রণাদায়ক। রান্নাঘর জুড়ে ভেসে বেড়াচ্ছিল গরম পোলাও, ডাল, মুরগির রোস্ট আর সদ্য বানানো চায়ের মনো মাতানো ঘ্রাণ। ডাইনিং টেবিলে রাখা ছিল গরম রুটির ঝুড়ি, লেবুর শরবতের জগ আর কাঁচামরিচ দিয়ে তৈরি জাল ভর্তা, যা সাবিনা বেগম নিজ হাতে বানিয়েছিলেন। কারণ তার ছেলে মিস্টার ইয়াসিন ছোটবেলা থেকেই জাল খাবার খুব পছন্দ করত। একসময় রবিবার মানেই ছিল পারিবারিক আনন্দের দিন। ইয়াসিন বাড়িতে এসে প্রথমেই মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করত। তারপর সবার সঙ্গে গল্প করতে করতে খেতে বসতো। পেট ভরে যাওয়ার পরেও মায়ের হাতের রান্না বলে আরেকবার খাবার চাইতো। সাবিনা বেগম হাসি মুখে তার প্লেটে তুলে দিতেন। শেষে জোর করে কিছু খাবার প্যাকেট করে দিতেন যাতে ছেলে বাসায় নিয়ে যেতে পারে। কিন্তু আজকের ইয়াসিন সেই আগের ইয়াসিন নয়। আর সে এই বাড়িতে এসেছে একজন সন্তানের মতো নয়, বরং একজন ক্ষমতাবান মানুষের মতো। 34 বছর বয়সে সে এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দামি পোশাক, হাতে মূল্যবান ঘড়ি আর কথাবার্তায় এমন এক অহংকার যেন অর্থই তাকে সবার উপরে তুলে দিয়েছে। তার পাশে বসেছিল তার স্ত্রী নীলুফা। নিখুঁত সাজসজ্জা, দামি সুগন্ধি আর ঠোঁটের কোণে সবসময় লেগে থাকা একরকম অবজ্ঞার হাসি, যেন এই সাধারণ মধ্যবিত্ত বাড়িটির তার মান সম্মানের সঙ্গে যায় না। বিয়ের পর থেকেই ইয়াসিনের আসা যাওয়া কমে গিয়েছিল। প্রতিবারই কোনো না কোনো অজুহাত থাকতো, ব্যবসার কাজ, গুরুত্বপূর্ণ মিটিং, যানজট কিংবা অতিরিক্ত ক্লান্তি। তবুও প্রতিদিন রাত 8টার দিকে সাবিনা বেগম ছেলেকে একটি বার্তা পাঠাতেন, বাবা, রাতের খাবার খেয়েছো? কখনো কখনো পরদিন সকালে শুধু একটি শব্দে উত্তর আসতো, হ্যাঁ। তবুও তিনি অপেক্ষা করতেন, ছেলের জন্য আলাদা করে খাবার তুলে রাখতেন। ঈদের সময় নতুন পাঞ্জাবি কিনতেন, এমনকি পুরনো ল্যান্ড ফোনটাও ঘরে রেখে দিয়েছিলেন। কারণ তার বিশ্বাস ছিল, যদি কোনো দিন ছেলের মোবাইল বন্ধ হয়ে যায় তাহলে অন্তত এই নম্বরে ফোন করবে। আব্দুল করিম শেষ মায়ের ভালোবাসা বুঝতেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে দরজা সবসময় খোলা রাখা হয়। একসময় কেউ কেউ সেই দরজাকে নিজের সম্পত্তি মনে করতে শুরু করে। ঘটনার শুরুটা হয়েছিল খুব ছোট একটি বিষয় নিয়ে। ইয়াসিন খাবারের বেশিরভাগ সময় মোবাইল ফোনের দিকে তাকিয়েছিল। সাবিনা বেগম ধীরে তার হাতে স্পর্শ করলেন, বাবা, ফোনটা একটু রাখো, অনেকদিন পর তো এলে, কেমন আছো? ইয়াসিন বিরক্ত মুখে তাকালো। মা, আমি আর ছোট বাচ্চা নই। আমি তো সেটা বলিনি বাবা, শুধু জানতে চাইলাম তুমি ভালো আছো কি না। নীলুফা ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল, খালাম্মা, কিছু মনে করবেন না, ইয়াসিন এখন বড় মানুষ, তাকে সব সময় জবাবদিহি করতে হয় না। সাবিনা বেগম চোখ নিচু করে ফেললেন, আমি জবাবদিহি চাই না মা, আমি শুধু ছেলের খোঁজ নিতে চাই। হঠাৎ ইয়াসিন চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। চেয়ারের পা মেঝেতে ঘষা খেয়ে কর্কশ শব্দ তুলল। ঘর নিস্তব্ধ হয়ে গেল। এইটাই সমস্যা। সে চিৎকার করে উঠল, তুমি সব সময় নিজেকে অসহায় দেখাতে চাও। আব্দুল করিম চামচ নামিয়ে রাখলেন। ইয়াসিন, যথেষ্ট হয়েছে। না বাবা, আপনি সব সময় মায়ের পক্ষ নেন, তাই উনি মনে করেন সব বিষয়ে নাক গলানোর অধিকার আছে। সাবিনা বেগম তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন, বাবা, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও, বসো, শান্তিতে খাই। তিনি ছেলের কাঁধে হাত রাখার চেষ্টা করলেন, আর ঠিক
তখনই ঘটল সেই ঘটনা। ইয়াসিন হাত তুলে মাকে চড় মারল। শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনিত হলো। সাবিনা বেগম টলটে টলটে পিছিয়ে গেলেন, এক হাত দিয়ে নিজের গাল চেপে ধরলেন, কিন্তু তিনি চিৎকার করলেন না, কাঁদলেনও না, শুধু ছেলের দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে ছিল বিস্ময়, কষ্ট আর অবিশ্বাস, যেন তিনি নিজের সন্তানকে নয়, সম্পূর্ণ অচেনা একজন মানুষকে দেখছেন। নীলুফা ধীরে ধীরে হাততালি দিতে শুরু করলো। তার ঠোঁটে ছিল তৃপ্তির হাসি। অনেক আগেই এটা হওয়ার উচিত ছিল, সে বলল। কাউকে তো সীমা শেখাতে হতো। ইয়াসিন গভীর শ্বাস নিল, যেন সে কোনো বড় দায়িত্ব পালন করেছে। কিন্তু ঠিক তখনই আব্দুল করিমের ভেতরে বহু বছরের নীরবতা ভেঙে গেল। দুপুর 1:42। তিনি ধীরে ধীরে ঘরের এক কোণে রাখা পুরনো ল্যান্ড ফোনের দিকে এগিয়ে গেলেন। ফোনটা এখনও সেখানে ছিল, সেই ফোন যেটা সাবিনা বেগম শুধু ছেলের জন্যই তুলে ফেলতে দেয়নি। ইয়াসিন অবাক হয়ে বলল, বাবা, আপনি কি করছেন? আব্দুল করিম কোনো উত্তর দিলেন না। তিনি রিসিভার তুলে জরুরি সেবা নম্বরে ফোন করলেন। ধীর কণ্ঠে বললেন, আমি পারিবারিক নির্যাতনের অভিযোগ জানাতে চাই। আমার ছেলে এইমাত্র তার মায়ের গায়ে হাত তুলেছে। ইয়াসিন মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আপনি নিজের ছেলের বিরুদ্ধে পুলিশ ডাকছেন? আব্দুল করিম ধীরে তার দিকে তাকালেন। তার চোখে ছিল না রাগ, ছিল শুধুই গভীর হতাশা। যে মুহূর্তে তুমি তোমার মায়ের গায়ে হাত তুলেছ, সেই মুহূর্তেই তুমি আমার ছেলে হওয়ার অধিকার হারিয়েছ। নীলুফার মুখের হাসি মিলিয়ে গেল। দূরে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ক্রমশ কাছে আসতে লাগলো। আর যখন ইয়াসিন সাহায্যের আশায় স্ত্রীর দিকে তাকালো, তখন দেখল নীলুফা বাড়ির মূল ফটক দিকে তাকিয়ে আছে। হয়তো প্রথমবারের মতো সে বুঝতে পেরেছে এই ফোন কল শুধু পুলিশের জন্য নয়, এটি সেই হিসাবের শুরু যা এতদিন ধরে জমেছিল। পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ধীরে ধীরে বাড়ির সামনে এসে থামল। শব্দটা থেমে গেলেও তার প্রতিধ্বনি যেন এখনও ডাইনিং রুমের দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়াচ্ছিল। কয়েক মিনিট আগেও যে ঘরটা পারিবারিক আড্ডা আর দুপুরের খাবারের উষ্ণতায় ভরা ছিল, সেই ঘর এখন পরিণত হয়েছে এক অস্বস্তিকর নীরবতার কারাগারে। টেবিলের উপর রাখা খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু কেউ সেদিকে তাকাচ্ছে না। সবার চোখে মুখে একটাই প্রশ্ন, এত দূর কীভাবে গড়ালো সব কিছু? ইয়াসিন এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। কয়েক মুহূর্ত আগেও তার চোখে যে আগুন ছিল, সেই আগুনের জায়গায় এখন ধীরে ধীরে ভয় জায়গা করে নিচ্ছে। কারণ মানুষ যখন রাগের মাথায় কোনো কাজ করে, তখন সে তার পরিণতি নিয়ে ভাবে না, কিন্তু পরিণতি যখন দরজায় করা নাড়ে, তখন সাহসী মানুষও কেঁপে ওঠে। আর আজ ইয়াসিন প্রথমবারের মতো বুঝতে পারছে, তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো সে কয়েক মিনিট আগেই করে ফেলেছে। সাবিনা বেগম ডাইনিং টেবিলে পাশে রাখা চেয়ারটিতে ধীরে ধীরে বসে পড়লেন। তার গাল এখনও জ্বলছে, কিন্তু সেই ব্যথা শরীরের চেয়ে মনে অনেক বেশি। তিনি এক দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আছেন। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে ছেলে ছোটবেলার মুখ, সেই ছেলেটা যে একসময় ঘুমানোর আগে মায়ের হাত ধরে না থাকলে ঘুমাতে পারতো না। সেই ছেলেটা যে স্কুল থেকে ফিরে প্রথমেই রান্নাঘরে ছুটে এসে বলতো, মা, খুব ক্ষুধা লেগেছে। সেই ছেলেটা যে একবার পুকুরে পড়ে গিয়ে ভয় পেয়ে কাঁদতে কাঁদতে মায়ের বুকে লুকিয়ে পড়েছিল। আর সেই ছেলেই তার গায়ে হাত তুলেছে। একজন মায়ের জীবনে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? এই প্রশ্নটা বারবার তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধছিল। আব্দুল করিম সাহেব দরজা খুলে পুলিশ সদস্যদের ভেতরে নিয়ে এলেন। তার মুখে কোনো উত্তেজনা ছিল না, বরং এক ধরনের ক্লান্তি ছিল, যেন বহু বছর ধরে বুকের ভেতর জমে থাকা একটা ভার আজ তিনি নামিয়ে রেখেছেন। পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন। তাদের একজন শান্ত কণ্ঠে জানতে চাইলেন, অভিযোগকারীকে? আব্দুল করিম সামনে এগিয়ে এসে বললেন, আমি ঘটনাটা বিস্তারিত
বলবেন। আব্দুল করিম কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে সব কিছু বলতে শুরু করলেন। তার কণ্ঠে কোনো নাটকীয়তা ছিল না, ছিল শুধু সত্য। তিনি বললেন কিভাবে তর্ক শুরু হয়েছিল, কিভাবে সাবিনা বেগম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন এবং কিভাবে ইয়াসিন হঠাৎ করে নিজের মায়ের গায়ে হাত তুলেছিল। পুলিশ কর্মকর্তারা মনোযোগ দিয়ে সব শুনলেন। এরপর তারা সাবিনা বেগমের দিকে তাকালেন। আপনি কি অভিযোগ সমর্থন করেন? প্রশ্নটা শুনে সাবিনা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে পানি জমে উঠল, কিন্তু তিনি সেই পানি মুছে ফেললেন না, কারণ এই অশ্রু লুকানোর মতো শক্তি তার আর অবশিষ্ট নেই। তিনি ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, যা বলা হয়েছে সব সত্যি। কথাগুলো বলতে গিয়ে তার গলা কেঁপে উঠল। ইয়াসিন অবিশ্বাস নিয়ে মায়ের দিকে তাকালো। মা, তুমি সত্যি এটা করছো? সাবিনা বেগম ছেলের দিকে তাকালেন। সে দৃষ্টিতে কোনো রাগ ছিল না, কোনো ঘেনাও ছিল না, ছিল শুধু অসীম ক্লান্তি। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমি কিছু করছি না বাবা, তুমি যা করেছো তার সত্যিটা বলছি। এই একটি বাক্য যেন ইয়াসিনের বুকের ভেতর হাতুড়ির মতো আঘাত করলো, কারণ সত্যি কথা মানুষ সবচেয়ে কম শুনতে চায় তখনই, যখন সে নিজেই ভুল করে। নীলুফা এতক্ষণ চুপচাপ ছিল, কিন্তু এবার সে এগিয়ে এলো। দেখুন অফিসার, এটা একটা পারিবারিক ব্যাপার, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এসব নিয়ে পুলিশ ডাকার দরকার ছিল না। পুলিশ কর্মকর্তা তার দিকে তাকিয়ে বললেন, একজন প্রাপ্তবয়স্ক নারীকে আঘাত করা কোনো পারিবারিক ভুল বোঝাবুঝি নয়, এটা আইনগত বিষয়। নীলুফা আর কিছু বলতে পারল না, কারণ সে বুঝে গেছে আজ তার স্বাভাবিক কৌশল কাজ করছে না। অনেক বছর ধরেই সে মানুষকে কথার মাধ্যমে নিজের পক্ষে আনতে শিখেছে, কিন্তু আজ পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইয়াসিন হঠাৎ বাবার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আপনি এটা কেন করলেন? আমি আপনার ছেলে। আব্দুল করিম গভীরভাবে তার দিকে তাকালেন। আজও তুমি আমার ছেলে, কিন্তু তার আগে তুমি একজন মানুষ। আর একজন মানুষ যখন নিজের মায়ের গায়ে হাত তোলে, তখন তাকে তার কাজের দায় নিতে হয়। ইয়াসিন কিছু বলতে গিয়ে থেমে গেল, কারণ বাবার চোখে আজ যে দৃঢ়তা সে দেখেছে, সেটা সে আগে কখনোই দেখেনি। একসময় যে মানুষটি তার সব ভুল ক্ষমা করে দিতেন, আর সেই মানুষটি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। পুলিশ সদস্যরা প্রাথমিক রিপোর্ট তৈরি করতে শুরু করলেন। ঘরের ভেতরে আবার নীরবতা নেমে এলো। এই নীরবতার মধ্যে শুধু ঘড়ির কাঁটার শব্দ শোনা যাচ্ছিল, টিক টিক টিক। সময় যেন সবাইকে মনে করিয়ে দিচ্ছিল, জীবনের কিছু মুহূর্ত কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। সাবিনা বেগমের চোখ হঠাৎ ডাইনিং টেবিলের এক কোণে রাখা ভর্তার বাটির দিকে গেল। আজ সকালে কত যত্ন করে তিনি এটা বানিয়েছিলেন, ইয়াসিনের পছন্দের খাবার বলে বাজারে গিয়ে নিজের কাঁচামরিচ কিনেছিলেন, নিজ হাতে ভর্তা বেটেছিলেন। কতবার যে মনে মনে ভাবেছেন ছেলে খেয়ে বলবে, মা তোমার হাতে রান্নার মতো আর কেউ পারে না। কিন্তু সেই স্বপ্ন আজ চূর্ণ বিচূর্ণ হয়ে টেবিলের উপর পড়ে আছে। হঠাৎ তার বুকের ভেতর এক অদ্ভুত কষ্ট উঠল। তিনি বুঝতে পারলেন মানুষ কখনোই কখনো সন্তানের জন্য এত বেশি ত্যাগ করে যে নিজের সম্মানটাকেও তুচ্ছ মনে করতে শুরু করে। আর সেই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ অতিরিক্ত প্রশ্রয় একসময় ভালোবাসা থাকে না, সেটা দুর্বলতা হয়ে যায়। আর দুর্বলতাকে সবাই সম্মান করে না, কেউ কেউ সুযোগ হিসেবে ব্যবহার করে। বাইরে বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল, আকাশে মেঘ জমতে শুরু করেছে, হালকা বাতাস জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছে। কিন্তু এই বাড়ির ভেতরে যে ঝড় শুরু হয়েছে, তার তুলনায় বাইরের ঝড় কিছুই নয়। কারণ আজ শুধু একটি স্তরের বিচার হচ্ছে না, আজ বিচার হচ্ছে বহু বছরের অবহেলার, বহু বছরের অহংকারের, বহু বছরের নীরবতার। আর সেই বিচার এখন মাত্র শুরু হয়েছে। বিকেলের আলো তখন আরও ম্লান হয়ে এসেছে। বাড়ির বারান্দা পেরিয়ে আসা বাতাসে
এক ধরনের অস্বস্তিকর শীতলতা মিশেছিল। ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে থাকা খাবারগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা। পোলাওয়ের সুগন্ধ, রোস্টের গন্ধ, ভর্তার ঝাঁজ, সব কিছু যেন অর্থহীন হয়ে পড়েছে, কারণ এই মুহূর্তে কারো মনের খাবারের কথা নেই। কয়েক ঘন্টা আগেও যে টেবিলটাকে সাবিনা বেগম আনন্দের সঙ্গে সাজিয়েছিলেন, সেই টেবিলই এখন তাদের পরিবারের ভাঙনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ সদস্যরা প্রয়োজনীয় তথ্য লিখে নিচ্ছিলেন। ইয়াসিন বারবার নিজের মোবাইল ফোনের দিকে তাকাচ্ছিলেন। তার মাথার ভেতর যেন হাজারটা চিন্তা একসঙ্গে ঘুরপাক খাচ্ছে। ব্যবসায়িক জগতে সে পরিচিত মুখ, শহরের অনেক প্রভাবশালী মানুষের সঙ্গে তার ওঠা বসা, সংবাদ মাধ্যমে তার ছবি বের হয়েছে বহুবার, বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাক পেয়েছে। সে সব সময় বিশ্বাস করেছে অর্থ আর প্রভাব থাকলে জীবনের বেশিরভাগ সমস্যার সমাধান করা যায়। কিন্তু আজ সে প্রথমবারের মতো এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছে যেখানে তার ব্যাংক ব্যালেন্স, দামি গাড়ি কিংবা পরিচিত বড় বড় মানুষদের নাম কোনো বা কাজে আসছে না। নীলুফা সোফায় একপাশে বসেছিল। তার মুখের আত্মবিশ্বাস অনেকটাই উধাও হয়ে গেছে। তবুও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছিল। বারবার মনে মনে হিসাব করছিল কিভাবে পরিস্থিতিটাকে নিজেদের পক্ষে নেওয়া যায়, কারণ সে জানে যদি এই ঘটনা বাইরে ছড়িয়ে পড়ে তাহলে শুধু ইয়াসিন নয়, তার নিজের সামাজিক অবস্থানও প্রশ্নের মুখে পড়বে। এতদিন যাদের সামনে সে নিজেকে নিখুঁত সুখী দম্পতির অংশ হিসেবে উপস্থাপন করেছে, তারা যদি সত্যিটা জেনে যায় তাহলে অনেক মুখোশ খুলে যাবে। সাবিনা বেগম ধীরে ধীরে উঠে নিজের ঘরের দিকে হাঁটলেন। কেউ তাকে বাধা দিল না। তিনি দরজা বন্ধ করলেন না, শুধু বিছানার এক কোণে বসে পড়লেন। আলমারির উপর রাখা একটি পুরনো অ্যালবামের দিকে তার চোখ চলে গেল। অ্যালবামটি বহু বছর ধরে তিনি যত্ন করে রেখে দিয়েছেন। হাত বাড়িয়ে সেটা নামালেন। ধুলো ঝেড়ে খুলতেই প্রথম পাতায় ইয়াসিনের ছোটবেলার একটি ছবি চোখে পড়ল। ছবিতে 5 বছরের একটি শিশু মাটিতে বসে হাঁটছে। তার হাতে একটি খেলনা গাড়ি, মুখ ভর্তি নিষ্পাপ আনন্দ। ছবিটি দেখেই সাবিনা বেগমের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তিনি মনে করতে লাগলেন সেই দিনগুলোর কথা, যখন সংসারে অর্থের অভাব ছিল কিন্তু ভালোবাসার অভাব ছিল না। আব্দুল করিম তখন একটি ছোট চাকরি করতেন। মাসের শেষে হিসাব মেলাতে কষ্ট হতো। অনেক সময় নিজের নতুন কাপড় না কিনে ছেলের জন্য কিনেছেন, নিজের ওষুধ না কিনে ছেলের স্কুল ফি দিয়েছেন। আর সাবিনা বেগম, তিনি কত রাত আধ পেটা খেয়ে কাটিয়েছেন শুধু যেন ছেলের জন্য দুধ আর ডিম কেনা যায়। একটা সময় ছিল যখন ইয়াসিন সামান্য জ্বর হলে তিনি সারা রাত জেগে থাকতেন, মাথায় পানি দিতেন, কপালে হাত রেখে বারবার দেখতেন জ্বর কমছে কিনা। তখন তিনি কখনোই ভাবেননি সেই ছেলের হাতই একদিন তার গালে আঘাত হয়ে ফিরে আসবে। ঘরের বাইরে আব্দুল করিম জানালার পাশে দাঁড়িয়েছিলেন। তার বুকের ভেতরও জ্বর বয়ে যাচ্ছে। একজন বাবা হিসেবে তিনি আজ ভেঙে পড়ছেন, কিন্তু একজন স্বামী হিসেবে তিনি জানেন আজ যদি তিনি স্ত্রীর পাশে না দাঁড়ান তাহলে নিজের চোখে নিজেই ছোট হয়ে যাবেন। বহু বছর ধরে তিনি সংসারের শান্তি বজায় রাখার জন্য অনেক কিছু এড়িয়ে গেছেন। ছেলের অনেক ভুল দেখেও চুপ থেকেছেন। মনে করেছেন সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজ তিনি বুঝতে পারছেন সময় সব ঠিক করে না। কিছু ভুল সময়ের সঙ্গে আরও বড় হয়। হঠাৎ তার মনে পড়ল প্রায় 8 বছর আগের একটি ঘটনা। তখন ইয়াসিনের ব্যবসা মাত্র শুরু হয়েছে। একদিন সে বাবার কাছে এসে বলেছিল কিছু টাকার দরকার, ব্যবসার জন্য জরুরি বিনিয়োগ করতে হবে। আব্দুল করিম তখন নিজের অবসরের জন্য জমিয়ে রাখা সঞ্চয়ের বড় একটি অংশ ছেলের হাতে তুলে দিয়েছিলেন। কোনো লিখিত কাগজ ছিল না, কোনো শর্ত ছিল না, শুধু বিশ্বাস ছিল। কারণ তিনি মনে করেছিলেন সন্তানকে সাহায্য করার দায়িত্ব। আজ সেই ঘটনার কথা মনে করে তার বুকের ভেতর কষ্ট হচ্ছিল। টাকা ফেরত না পেলেও কষ্ট হতো না, কিন্তু যে সম্মান হারিয়েছেন তার মূল্য কোনো অর্থ দিয়ে মাপা যায় না। এদিকে ইয়াসিনের মাথায়
একের পর এক স্মৃতি ভেসে উঠছিল। সে বুঝতে পারছিল না কেন তার ভেতর এত অস্থিরতা কাজ করছে। সে তো নিজেকে সব সময় সঠিক মনে করেছে। নীলুফা বহুবার তাকে বলেছে তার মা নাকি অতিরিক্ত আবেগপ্রবণ, অতিরিক্ত হস্তক্ষেপ করেন। ধীরে ধীরে সে সেই কথাগুলো বিশ্বাস করতে শুরু করেছিল। প্রথমে ছোট ছোট বিষয় নিয়ে বিরক্তি জন্মেছিল, তারপর সেই বিরক্তি দূরত্বে পরিণত হয়। আর দূরত্ব একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষ আপনজনকেও অপরিচিত মনে করতে শুরু করে। কিন্তু আজ মায়ের মুখে সেই নীরব দৃষ্টি তাকে তাড়া করে ফিরছে। সেই চোখে অভিযোগ ছিল না, ছিল শুধু ভাঙা হৃদয়ের অসহায়তা। আর সেই দৃষ্টি তাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলছে। পুলিশ সদস্যরা আনুষ্ঠানিক কাজ শেষ করে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার আগে তারা সবাইকে জানিয়ে দিলেন যে বিষয়টি নথিভুক্ত হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। কথাগুলো শোনার পর নীলুফার মুখ আরও গম্ভীর হয়ে গেল, কারণ সে বুঝতে পারল বিষয়টি আর সহজে চাপা দেওয়া যাবে না। সন্ধ্যা নেমে এলো, মাগরিবের আজান ভেসে আসতে লাগলো দূরের মসজিদ থেকে। একসময় এই আজানের সময় ইয়াসিন তার বাবার সঙ্গে মসজিদে যেত। নামাজ শেষে দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরত। পথে বাদাম কিনত, গল্প করত। কত সহজ ছিল সেই দিনগুলো। কিন্তু আজ একই আজানের ধ্বনি শুনেও তার মনে কোনো শান্তি আসছে না, বরং বুকের ভেতর যেন এক ভার জমে উঠেছে। সে ধীরে ধীরে মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। ভেতরে তাকিয়ে দেখলো সাবিনা বেগম বিছানায় বসে আছেন, তার হাতে পুরনো অ্যালবাম। তিনি ছবির দিকে তাকিয়ে আছেন আর চোখ বেয়ে নীরবে পানি পড়ছে। সে দৃশ্য দেখে ইয়াসিনের বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। হঠাৎ মনে হলো এতদিন সে যেন নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোকেই ভুলে গেছে, যাদের ভালোবাসার উপর দাঁড়িয়ে আর সে সফলতার গল্প লিখেছে, তাদেরই কষ্টের কারণ হয়ে উঠেছে। কিন্তু কিছু উপলব্ধি খুব দেরিতে আসে, আর সেই দেরির মূল্য অনেক সময় খুব বড় হয়। ইয়াসিন দরজার সামনে দাঁড়িয়ে রইল। ভেতরে ঢোকার সাহস হলো না, ক্ষমা চাওয়া ভাষাও খুঁজে পেল না, কারণ কিছু ভুলের পর মানুষ বুঝতে পারে দুঃখিত শব্দটা যত ছোট তার অপরাধ তত বড়। আর ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারল আজ যে ঝড় শুরু হয়েছে তা শুধু পুরুষের মামলায় শেষ হবে না, এটা তার জীবনের প্রতিটি সম্পর্ককে নতুন করে পরীক্ষা করবে। আর সেই পরীক্ষায় কে টিকে থাকবে, কে হারিয়ে যাবে, সেটা সময়ই বলে দেবে। সন্ধ্যার আজান শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। পুরো বাড়িটা যেন অদ্ভুত এক নীরবতায় ডুবে আছে। যে বাড়িতে একসময় ইয়াসিনের হাসির শব্দে দেওয়াল কেঁপে উঠত, সেই বাড়িতেই আজ সবাই নিজেদের ভেতরে বন্দি হয়ে গেছে। ডাইনিং টেবিলের ওপর এখনও দুপুরের কিছু খাবার পড়ে আছে। সাবিনা বেগমের হাতে বানানো ভর্তা শুকিয়ে যেতে শুরু করেছে। পোলাওয়ের হাঁড়িতে আর কোনো উষ্ণতা নেই, অথচ সকালবেলা তিনি কত যত্ন করে এসব রান্না করেছিলেন। বারবার মনে মনে ভেবেছিলেন ছেলে খাবে, প্রশংসা করবে, হয়তো আগের দিনের মতো বলবে, মা তোমার হাতের রান্নার স্বাদ এখনও আগের মতোই আছে। কিন্তু জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো আসে তখনই, যখন মানুষ স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে যায়। ইয়াসিন এখনও মায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। দরজাটা পুরোপুরি খোলা নয়, আবার বন্ধও নয়। ভেতরে তাকিয়ে সে দেখছিল সাবিনা বেগম পুরোপুরি অ্যালবামের পাতাগুলো উল্টাচ্ছেন। প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে আছে একটি করে স্মৃতি, প্রতিটি স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে হাজারো ত্যাগ, হাজারো নির্ঘুম রাত। হঠাৎ সাবিনা বেগম একটি ছবির উপর হাত বুলিয়ে দিলেন। ছবিটিতে 10 বছরের ইয়াসিন স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে, গলায় ঝোলানো মেডেল। সেদিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন সে। ছবিটি দেখে তার মনে পড়ল সেই দিনের কথা। ইয়াসিন জেদ ধরেছিল নতুন জুতা কিনে দিতে হবে, কিন্তু তখন সংসারের অবস্থা খুব একটা ভালো ছিল না। আব্দুল করিমের বেতন হাতে আসতে আরও 1 সপ্তাহ বাকি। তবুও ছেলের মুখের হাসির জন্য তিনি নিজের বিয়ের
সময় পাওয়া একটি সোনার আংটি গোপনে বিক্রি করেছিলেন। কেউ জানতো না, এমনকি আব্দুল করিমও না, কারণ একজন মা অনেক ভাগ্যের গল্প নিজের বুকের ভেতর লুকিয়ে রাখে, আর সেই সব স্মৃতি যেন একে একে ফিরে আসছে। আর প্রতিটি স্মৃতি তার বুকের ভেতর নতুন করে ব্যথা তৈরি করছে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ইয়াসিনের চোখও ভিজে উঠছিল। জীবনে প্রথমবারের মতো সে নিজের সাফল্যের পিছনের মানুষগুলোর কথা গভীরভাবে ভাবতে শুরু করেছে। এতদিন সে শুধু নিজের অর্জন দেখেছে, দেখেনি সেই অর্জনের পিছনে কারা নিজেদের জীবন নিঃস্ব করে দিয়েছে। হঠাৎ তার মনে পড়ল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়কার একটি ঘটনা। এক সেমিস্টারের ফি জমা দেওয়ার শেষ দিন ছিল, তার কাছে টাকা ছিল না। বন্ধুদের সামনে অপমানিত হওয়ার ভয়ে সে বাড়িতে কিছু বলেনি, কিন্তু কিভাবে যেন সাবিনা বেগম বিষয়টা জেনে গিয়েছিলেন। পরদিন সকালে তিনি কোনো প্রশ্ন না করেই পুরো টাকাটা ছেলের হাতে তুলে দিয়েছিলেন। তখন ইয়াসিন জানতে চায়নি টাকা কোথা থেকে এসেছে। পরে এক আত্মীয়ের মাধ্যমে শুনেছিল মা নিজের গলার চেন বন্ধক রেখেছিলেন। সেদিনও সে বিষয়টা গুরুত্ব দেয়নি, কারণ তখন সে ভেবেছিল এসব তো বাবা মার দায়িত্ব। আজ বুঝতে পারছে দায়িত্ব আর আত্মত্যাগ এক জিনিস নয়। এদিকে ড্রয়িং রুমে বসে নীলুফা অস্থির হয়ে উঠছিল। তার মনে হচ্ছিল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। বিয়ের পর থেকে সে সবসময় চেষ্টা করেছে ইয়াসিনকে তার পরিবার থেকে দূরে রাখতে, কারণ সে বিশ্বাস করত মানুষ যত পরিবার কেন্দ্রিক হবে তত কম নিয়ন্ত্রণ করা যাবে তাকে। প্রথম দিকে সে খুব সূক্ষ্মভাবে কাজটা করেছে। মাঝে মাঝে বলতো তোমার মা আমাকে পছন্দ করেন না, আবার কখনো বলতো তোমার পরিবার আমাদের ব্যক্তিগত জীবনে বেশি হস্তক্ষেপ করে। প্রথমে ইয়াসিন এসব কথাকে গুরুত্ব দেয়নি, কিন্তু একই কথা যখন বারবার বলা হয় তখন মিথ্যেও একসময় সত্যি মনে হতে শুরু করে। ধীরে ধীরে তার মনে সন্দেহ জন্মাতে শুরু করেছিল। সেই সন্দেহেই পরে দূরত্বে পরিণত হয়, আর দূরত্ব একসময় সম্পর্ককে ভেঙে দেয়। নীলুফা জানতো যদি ইয়াসিন আবার তার মা বাবার কাছাকাছি চলে যায় তাহলে তার উপর থাকা প্রভাব কমে যাবে। তাই সে সবসময় অদৃশ্যভাবে আগুনে ঘি ঢেলে গেছে। কিন্তু আজ প্রথমবারের মতো সে বুঝতে পারছে সব হিসাব সবসময় নিজের মতো মেলে না। রাত বাড়তে লাগলো, ঘড়িতে তখন 9:30। পুলিশ চলে গেছে অনেক আগেই, কিন্তু তাদের রেখে যাওয়া নথি আর সতর্কবাণী যেন এখনো বাড়ির বাতাসে বাজছে। আব্দুল করিম নিজের ঘরে বসেছিলেন। তার সামনে রাখা একটি পুরনো ফাইলের ভেতরে বাড়ির দলিল, ব্যাংকের কাগজপত্র আর কিছু গুরুত্বপূর্ণ নথি। তিনি দীর্ঘ সময় ধরে সেগুলোর দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে একটি সিদ্ধান্ত নিলেন, জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। পরদিন সকালে তিনি একজন আইনজীবীর সঙ্গে দেখা করবেন, কারণ তিনি বুঝে গেছেন শুধু আবেগ দিয়ে সব কিছু ঠিক করা যায় না, কিছু ক্ষেত্রে কঠোর হওয়াও প্রয়োজন। এদিকে ইয়াসিন রাত 10টার দিকে সাহস করে মায়ের ঘরে ঢুকলো। সাবিনা বেগম তখন নামাজের জায়নামাজ গুছিয়ে রাখছিলেন। ঘরে ঢুকতেই তার চোখ পড়ল ছেলের দিকে। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য এক হলো, কিন্তু কেউ কিছু বলল না। এই নীরবতা যেন কোনো ঝগড়ার চেয়েও বেশি কষ্টদায়ক। অবশেষে ইয়াসিন ধীরে ধীরে বলল, মা। একটি মাত্র শব্দ, কিন্তু সেই শব্দ উচ্চারণ করতেও তার কষ্ট হচ্ছিল। সাবিনা বেগম শান্তভাবে তাকিয়ে রইলেন। কিছু বলবে বাবা? বাবা। ডাক্তার শুনে ইয়াসিনের বুকটা মোচড় দিয়ে উঠল। এত কিছু হওয়ার পরও তিনি তাকে বাবা বলেই ডাকছেন। কোনো অভিশাপ নেই, কোনো অভিযোগ নেই, শুধু আগের মতোই সেই মমতা। আর এই মমতাই তাকে সবচেয়ে বেশি অপরাধী করে তুলেছে। আমি আমি ভুল করেছি মা। কথাটা বলতে গিয়ে তার গলা কেঁপে উঠল। আমি জানি। সাবিনা বেগম ধীরে উত্তর দিলেন। তুমি কি আমাকে ক্ষমা করবে? সাবিনা বেগম কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর জানালার বাইরে তাকালেন। রাতের আকাশে মেঘ জমেছে, দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে। তিনি ধীরে বললেন, ক্ষমা করা কঠিন না বাবা, কিন্তু ভাঙা বিশ্বাস জোড়া লাগানো খুব কঠিন। এই কথার উত্তর ইয়াসিনের কাছে ছিল না, কারণ সে জানে তার মায়ের বিশ্বাস সে নিজে ভেঙেছে, আর সেই ভাঙন কোনো সাধারণ
ভাঙন নয়, এটা একজন মায়ের হৃদয়ের ভাঙন। রাত গভীর হলো, কেউ ঠিক মতো ঘুমাতে পারল না। প্রত্যেকেই নিজের নিজের চিন্তায় ডুবে রইল, কিন্তু কেউ জানতো না আগামী সকাল তাদের জীবনে আরও বড় একটি ঝড় নিয়ে আসছে। কারণ আব্দুল করিম যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত শুধু ইয়াসিন নয়, নীলুফার জীবনও ওলটপালট করে দেবে। আর সেই সিদ্ধান্তের কথা শুনে প্রথমবারের মতো ইয়াসিন বুঝতে পারবে কিছু ভুলের মূল্য শুধু অনুশোচনা দিয়ে পরিশোধ করা যায় না। সারা রাত প্রায় কেউই ঠিকমতো ঘুমাতে পারেনি। বাড়ির প্রতিটি ঘরে যেন অদৃশ্য এক অস্থিরতা ছড়িয়েছিল। রাত যত গভীর হয়েছে, ততই প্রত্যেকের ভেতরের চিন্তাগুলো আরও ভারী হয়ে উঠেছে। সাবিনা বেগম বারবার ঘুম ভেঙে উঠে বসেছেন, কখনো জানালার বাইরে তাকিয়েছেন, কখনো নামাজ পড়েছেন, কখনো আবার বিছানার পাশে রাখা পুরনো অ্যালবামটি হাতে নিয়ে বসে থেকেছেন। একজন মায়ের মন অদ্ভুত, যত বড় আঘাতই পাক না কেন, সন্তানের কথা ভাবা বন্ধ করতে পারে না। অন্যদিকে ইয়াসিনও নিজের ঘরে বসে ছিল। রাতের বেশিরভাগ সময় সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে কাটিয়েছে। চোখ বন্ধ করলেই ভেসে উঠছিল সেই মুহূর্ত, মায়ের মুখ, সেই বিস্মিত দৃষ্টি, গালে লাল হয়ে ওঠা আঘাতের দাগ, আর বাবার সেই কঠিন কণ্ঠস্বর, যে মুহূর্তে তুমি তোমার মায়ের গায়ে হাত তুলেছ, সেই মুহূর্তেই তুমি আমার ছেলে হওয়ার অধিকার হারিয়েছ। কথাগুলো তার মাথার ভেতর বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। সে জীবনে বহুত অপমান দেখেছে, ব্যবসার শুরুতে অনেক মানুষের তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করেছে, প্রতিযোগীদের ষড়যন্ত্র মোকাবেলা করেছে, কিন্তু বাবার মুখ থেকে এমন কথা সে কখনোই শোনেনি। আর সেই কারণেই কথাগুলো তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সকালের আলো ফুটতেই আব্দুল করিম ঘুম থেকে উঠে অজু করলেন, ফজরের নামাজ শেষ করে অনেকক্ষণ মোনাজাতে বসে রইলেন। তার চোখে ঘুম ছিল না, কিন্তু ক্লান্তি ছিল। দীর্ঘ জীবনে তিনি অনেক কঠিন সময় পার করেছেন। আর্থিক সংকট, অসুস্থতা, চাকরির অনিশ্চয়তা, সব কিছুই এসেছে, কিন্তু নিজের ছেলেকে নিয়ে এমন সিদ্ধান্ত নিতে হবে, এটা তিনি কখনোই কল্পনাও করেননি। নাস্তার টেবিলে কেউ তেমন কথা বলল না। সাবিনা বেগম চুপচাপ চা ঢেলে দিলেন। ইয়াসিন মাথা নিচু করে বসে রইল। নীলুফা কয়েকবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু তার কোনো কথাই কেউ গুরুত্ব দিল না। একসময় আব্দুল করিম উঠে দাঁড়ালেন। তিনি নিজের ঘরে গিয়ে একটি কালো ফাইল হাতে নিয়ে ফিরে এলেন। ফাইলটি দেখে ইয়াসিনের ভেতর অজানা এক অস্বস্তি তৈরি হলো, কারণ এই ফাইলটি সে আগে দেখেছে। এখানেই ছিল বাড়ির দলিল, জমির কাগজপত্র, ব্যাংকের বিভিন্ন নথি। আব্দুল করিম ধীরে ধীরে চেয়ারে বসে বললেন, আজ আমি কিছু কথা বলবো, সবাই শুনবে, মাঝখানে কেউ বাধা দেবে না। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে কেউ কিছু বলার সাহস পেল না। কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি বলতে শুরু করলেন, ইয়াসিন, তুমি যখন ব্যবসা শুরু করেছিলে, তখন তোমার হাতে কোনো পুঁজি ছিল না। তুমি স্বপ্ন দেখেছিলে, আমি আর তোমার মা সেই স্বপ্নে বিশ্বাস করেছিলাম। তোমার জন্য আমরা আমাদের সঞ্চয় ভেঙেছি, আমি অবসরের টাকা তুলেছি, তোমার মা নিজের গয়না বিক্রি করেছেন, কারণ আমরা চেয়েছিলাম তুমি সফল হও। তিনি কিছুক্ষণ থামলেন, তারপর আবার বললেন, তুমি সফল হয়েছ, আলহামদুলিল্লাহ, কিন্তু সফল হওয়ার পর তুমি একটা বড় ভুল করেছো। তুমি ভাবতে শুরু করেছো তোমার সাফল্যের পিছনে শুধু তোমারই অবদান আছে। ঘর নিস্তব্ধ হয়ে গেল। ইয়াসিন মাথা নিচু করে শুনছিল। আমি তোমার ব্যবসার জন্য যে টাকা দিয়েছিলাম, সেটা কোনো দিন ফেরত চাইনি, কারণ আমি বাবা। কিন্তু আজ আমি টাকা নিয়ে কথা বলছি না, আমি সম্মান নিয়ে কথা বলছি। যে ছেলে নিজের মায়ের সম্মান দিতে পারে না, সে পৃথিবীর আর কাউকেই প্রকৃত সম্মান দিতে পারে না। সাবিনা বেগম চোখ মুছলেন। নীলুফা অস্বস্তিতে নড়চড়ে বসল। আব্দুল করিম এবার ফাইল খুললেন, তার ভেতর থেকে কয়েকটি কাগজ বের করলেন। গত রাতে আমি সিদ্ধান্ত নিয়েছি, আর আজ সকালেই আইনজীবীর সঙ্গে কথা বলেছি। ইয়াসিন বিস্মিত হয়ে তাকালো।
কী সিদ্ধান্ত বাবা? আব্দুল করিম তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি আমার সমস্ত সম্পত্তির নতুন উইল করছি। ঘরের বাতাস যেন মুহূর্তে ভারী হয়ে গেল। নীলুফা সোজা হয়ে বসে পড়ল। ইয়াসিন হতভম্ব হয়ে গেল। মানে মানে খুব পরিষ্কার, এবারই জমি আর আমার সঞ্চয়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীলুফার মুখের রং বদলে গেল। সে এতদিন ধরে নিয়েছিল ভবিষ্যতে সব কিছুর মালিক হবে ইয়াসিন, কিন্তু এখন পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। আব্দুল করিম ধীরে বললেন, যে সন্তান বাবা মাকে সম্মান করতে শেখে না, তাকে সম্পদ দিয়ে আরও অহংকারী বানানোর কোনো অর্থ নেই। নীলুফা এবার নিজেকে সামলাতে পারল না। আপনি কি আমাদের শাস্তি দিতে চাইছেন? আব্দুল করিম তার দিকে তাকালেন। না, আমি শুধু আমার ভুল সংশোধন করছি। ভুল? হ্যাঁ, আমি অনেক বছর ধরে ভেবেছিলাম ভালোবাসা মানেই সব কিছু ক্ষমা করে দেওয়া, কিন্তু এখন বুঝেছি সীমাহীন প্রশ্রয়ও একটা ভুল। নীলুফা চুপ করে গেল, কারণ এই প্রথম কেউ সরাসরি তার মুখের ওপর এমন কথা বলল। ইয়াসিন ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। সম্পত্তির জন্য তার কষ্ট হচ্ছিল না, কষ্ট হচ্ছিল এই কারণে যে তার বাবা সত্যি তাকে নিয়ে আশা হারিয়ে ফেলেছেন। এই অনুভূতিটাই তাকে সবচেয়ে বেশি ভেঙে দিচ্ছিল। ঠিক তখনই তার মোবাইলে ফোন বেজে উঠল। স্ক্রিনে তার প্রতিষ্ঠানের প্রধান হিসাবরক্ষকের নাম ভেসে উঠল। সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, স্যার, জরুরি সমস্যা হয়েছে। কি হয়েছে? দুজন বড় বিনিয়োগকারী তাদের বিনিয়োগ প্রত্যাহারের নোটিশ পাঠিয়েছে। ইয়াসিনের বুক ধক করে উঠল। কি বলছেন? শুধু তাই না স্যার, আরও কয়েকজন পার্টনার মিটিং ডেকেছে। তারা কোম্পানির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। ফোন কেটে যাওয়ার পর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। একদিনের মধ্যে এত কিছু বদলে যেতে পারে সে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু দুর্ভাগ্য কখনো একা আসে না। একটি ঝড়ের পর আরেকটি ঝড় আসে, আর মানুষ তখনই বুঝতে পারে জীবনে আসলে কোন জিনিসগুলো সত্যি গুরুত্বপূর্ণ। বিকেলের দিকে ইয়াসিন অফিসে চলে গেল। গাড়ি চালাতে চালাতেও তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, কিভাবে সব কিছু এত দ্রুত ভেঙে পড়ছে। অফিসে পৌঁছে সে আরও বড় ধাক্কা খেল। কয়েকজন গুরুত্বপূর্ণ অংশীদার ইতিমধ্যে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তার অভিযোগ করছে কোম্পানির কিছু সিদ্ধান্ত ভুলভাবে নেওয়া হয়েছে, কিছু বিনিয়োগ ঝুঁকিপূর্ণ ছিল, আর সেই সিদ্ধান্তগুলোর পিছনে নীলুফার ভাইয়ের প্রভাব ছিল। এই তথ্য শুনে ইয়াসিন যেন জমে গেল, কারণ সে নিজেই বহুবার নীলুফার অনুরোধে তার ভাইকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুযোগ দিয়েছিল, আর সেই সিদ্ধান্তগুলোই তার জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে। সন্ধ্যা নেমে এলো। অফিসের কাছের জানালার সামনে দাঁড়িয়ে ইয়াসিন শহরের আলো দেখছিল। কয়েকদিন আগেও এই আলো তাকে সাফল্যের কথা মনে করিয়ে দিত, আজ মনে করিয়ে দিচ্ছে একাকিত্বের কথা। হঠাৎ তার মনে হলো, জীবনে যত মানুষ তাকে ঘিরে ছিল তাদের মধ্যে আসলে কতজন সত্যিকারের আপন। যখন অর্থ ছিল, ক্ষমতা ছিল, সবাই পাশে ছিল, কিন্তু এখন তার মাথায় ভেসে উঠল মায়ের মুখ, বাবার মুখ, তাদের ভালোবাসা, তাদের ত্যাগ। আর সেই মুহূর্তে সে প্রথমবারের মতো উপলব্ধি করল, যাদের সে অবহেলা করেছে তারাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এই উপলব্ধি কি খুব দেরিতে এলো? এই প্রশ্নের উত্তর সে এখনও জানে না। আর সে জানে না বাড়িতে ফিরে তাকে আরও কত বড় সত্যের মুখোমুখি হতে হবে, কারণ আব্দুল করিমের নতুন সিদ্ধান্তের পুরোটা এখনও কেউ জানে না। আর সেই সিদ্ধান্ত প্রকাশ পাওয়ার পর শুধু ইয়াসিন নয়, নীলুফার জীবনও এমনভাবে বদলে যাবে যা তারা কেউ কল্পনাও করেনি। সন্ধ্যার পর রাত যত গভীর হচ্ছিল, ইয়াসিনের ভেতরে অস্থিরতাও তত বাড়ছিল। অফিসের বিশাল কাছে জানালার সামনে দাঁড়িয়ে সে নিজের ব্যস্ত শহরটার দিকে তাকিয়েছিল। একসময় এই শহরের আলো তাকে গর্ব দিত, মনে হতো এই আলোয় তারও অবদান আছে। নিজের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা, পরিচিতি, সম্মান, সব কিছুই
তাকে আত্মবিশ্বাস দিত। কিন্তু আজ একই শহরকে তার কাছে অচেনা লাগছে। কারণ মানুষ যখন নিজের জীবনের ভিত্তিটাই নড়বড়ে হয়ে যেতে দেখে, তখন চারপাশের সব কিছুই বদলে যায়। সারাদিনের যতগুলো ফোন এসেছে তার অধিকাংশই সুখবরের ছিল না। কেউ বিনিয়োগ তুলে নেওয়ার কথা বলেছে, কেউ অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, কেউ আবার নতুন চুক্তি স্থগিত রেখেছে। এইসব সমস্যার সমাধান হয়তো সময় নিয়ে করা সম্ভব, কিন্তু যে সমস্যা তার পরিবারে তৈরি হয়েছে সেই সমস্যার সমাধান কোনো ব্যবসায়িক সভায় বসে করা যাবে না। রাত প্রায় 9:30টার দিকে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি চালাতে চালাতে তার মাথায় বারবার বাবার কথাগুলো ঘুরছিল। যে সন্তান বাবা মাকে সম্মান করতে শিখে না, তাকে সম্পদ দিয়ে আরও অহংকারী বানানোর কোনো অর্থ নেই। এই কথাগুলো তাকে তাড়া করে ফিরছিল। বাড়িতে পৌঁছেই সে বুঝতে পারল পরিবেশ আগের চেয়েও ভারী। ড্রয়িং রুমে আব্দুল করিম বসে আছেন, তার সামনে সেই কালো ফাইল। সাবিনা বেগম এক পাশে চুপচাপ বসে আছেন। নীলুফা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, তার চোখে মুখে উদ্বিগ্ন স্পষ্ট। ইয়াসিন ভেতরে ঢুকতেই আব্দুল করিম ধীরে বললেন, এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইয়াসিন কোনো কথা না বলে সামনে গিয়ে বসলো। কয়েক সেকেন্ড নীরবতার পর আব্দুল করিম ফাইলটা খুললেন, তারপর কিছু কাগজ বের করে টেবিলের ওপর রাখলেন। আজ বিকেলে আইনজীবী এসেছিলেন। ইয়াসিন চুপচাপ শুনছিল। আমি আমার সম্পত্তি নতুন উইল সম্পূর্ণ করেছি, নীলুফা সঙ্গে সঙ্গে বলল। তার মানে? আব্দুল করিম তার দিকে তাকালেন না, তিনি শুধু ইয়াসিনের দিকে তাকিয়ে কথা বলতে লাগলেন। এই বাড়ির আর আমার বেশিরভাগ সম্পত্তি আমি একটি বৃদ্ধাশ্রম ও একটি এতিমখানার নামে দান করে দিয়েছি। কিছু অংশ তোমার মায়ের নামে থাকবে, যাতে তার জীবনের কোনো প্রয়োজন অপূর্ণ না থাকে। কথাগুলো শোনা মাত্র নীলুফা যেন চেয়ার থেকে লাফিয়ে উঠল। কি বললেন আপনি? তার কণ্ঠে বিস্ময়ের সঙ্গে আতঙ্কিত ও মিশেছিল। আপনি আপনার একমাত্র ছেলেকে বাদ দিয়ে সব দান করে দিলেন। আব্দুল করিম এবার শান্তভাবে তার দিকে তাকালেন। হ্যাঁ, এটা অন্যায়। অন্যায়। আব্দুল করিমের ঠোঁটে তিক্ত হাসি ফুটে উঠল। একজন মায়ের গালে চর মারা কি ন্যায় ছিল? নীলুফা চুপ করে গেল, কারণ এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। ইয়াসিন এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, কিন্তু এবার সে ধীরে বলল, বাবা, সম্পত্তির জন্য আমি কিছু বলছি না। আব্দুল করিম বিস্মিত হয়ে তার দিকে তাকালেন। আমি শুধু জানতে চাই, আপনি কি সত্যি আমার উপর এতটাই হতাশ? কথাটা বলার সময় ইয়াসিনের গলা কেঁপে উঠল। বহু বছর পর তার কণ্ঠে সেই ছোট্ট ছেলেটার অসহায়তা ফিরে এসেছে। আব্দুল করিম দীর্ঘশ্বাস ফেললেন। হতাশ, হ্যাঁ, কিন্তু তার থেকেও বেশি কষ্ট পেয়েছি। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, আমি তোমাকে হারাতে চাইনি ইয়াসিন, কিন্তু তুমি ধীরে ধীরে নিজেই আমাদের থেকে দূরে চলে গেছো। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। সাবিনা বেগম চোখ মুছলেন, তার বুকের ভেতরও ঝড় বইছে। একদিকে সন্তান, অন্যদিকে স্বামীর কষ্ট। দুজনকে তিনি ভালোবাসেন, দুজনকে হারাতে চান না। কিন্তু পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে শুধু ভালোবাসা দিয়ে সব কিছু মেরামত করা সম্ভব নয়। ঠিক তখনই ইয়াসিনের ফোন আবার বেজে উঠল। এবার ফোন করছে তার দীর্ঘদিনের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার রাশেদ। ফোন ধরতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, তুই কোথায়? বাড়িতে কাল সকাল 10টার মধ্যে অফিসে আসতে হবে, জরুরি মিটিং। কি হয়েছে? কয়েক সেকেন্ড নীরবতার পর রাশেদ বলল, কোম্পানির হিসাব নিয়ে বড় সমস্যা বের হয়েছে। ইয়াসিনের বুক ধক করে উঠল। কী ধরনের সমস্যা? ফোনে বলা যাবে না, কাল আসলেই বুঝবি। ফোন কেটে গেল। ইয়াসিন মাথা ঘুরতে লাগলো। একের পর এক সমস্যা যেন তাকে ঘিরে ধরছে। সারা রাত সে আর ঘুমাতে পারল না। ভোরের আলো ফুটতেই সে অফিসে চলে গেল। অফিসে ঢুকে সে দেখল মিটিং রুমে সবাই বসে আছে। রাশেদ, হিসাব রক্ষণ, আইন উপচেষ্টা, সবাই। পরিবেশ দেখে তার বুক কেঁপে উঠল। রাশেদ ধীরে একটি ফাইল তার সামনে এগিয়ে দিল।
এগুলো দেখ। ইয়াসিন কাগজগুলো খুলতেই তার চোখ বড় হয়ে গেল। বিভিন্ন আর্থিক লেনদেনের নথি, কোম্পানির অর্থ থেকে বিপুল পরিমাণ টাকা বিভিন্ন স্থানান্তর করা হয়েছে। আর সেই অ্যাকাউন্টগুলোর সঙ্গে জড়িত নামগুলোর মধ্যে একটি নাম দেখে সে যেন জমে গেল। নীলুফার ভাই কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো সে ভুল দেখছে। সে আবার কাগজগুলো দেখলো, না, সব সত্যি। গত 2 বছরে ধীরে ধীরে কোটি টাকারও বেশি অর্থ বিভিন্ন প্রকল্পের নামে সরিয়ে নেওয়া হয়েছে, যেসব প্রকল্প বাস্তবে কখনো সম্পূর্ণ হয়নি। ইয়াসিনের মাথা ঝিমঝিম করতে লাগলো। এগুলো এগুলো কিভাবে সম্ভব? রাশেদ ধীরে ধীরে বলল, কারণ তুই চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলি। ইয়াসিন কোনো উত্তর দিতে পারল না। তার মনে পড়তে লাগলো অসংখ্য ঘটনা। নীলুফার অনুরোধে সে তার ভাইকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল। প্রতিবার কেউ প্রশ্ন তুললে সে বিষয়টা এড়িয়ে গেছে, কারণ সে ভেবেছিল পরিবারকে বিশ্বাস করা উচিত। কিন্তু সেই বিশ্বাসই আজ তার সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। বিকেলের দিকে সে বাড়িতে ফিরল, মাথা নিচু, চোখে ক্লান্তি, হৃদয়ে অসহনীয় ভার। নীলুফা তাকে দেখে এগিয়ে এলো। কি হয়েছে? ইয়াসিন তার দিকে তাকালো, অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলো, তোমার ভাই কি কোম্পানির টাকা আত্মসাৎ করেছে? প্রশ্নটা শুনে নীলুফার মুখের রং মুহূর্তে বদলে গেল। সেই পরিবর্তনই ইয়াসিনকে সব বুঝিয়ে দিল। কেউ উত্তর দেওয়ার আগেই অনেক সময় সত্যি প্রকাশ পেয়ে যায়। আর সেই মুহূর্তে ইয়াসিন অনুভব করলো যে মানুষগুলোর জন্য সে নিজের বাবা মাকে কষ্ট দিয়েছে, সেই মানুষগুলোর অনেকেই হয়তো কখনোই তার আপন ছিলই না। তার মনে পড়লো মায়ের কথা, বাবার কথা, তাদের নিঃস্বার্থ ভালোবাসার কথা। আর নিজের অজান্তেই তার চোখ ভিজে উঠল। কারণ জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা মানুষ তখনই পায় যখন ভুল মানুষকে আপন মানুষকে দূরে ঠেলে দেয়। কিন্তু ইয়াসিন এখনও জানে না সামনে তার জন্য আরও বড় সত্য অপেক্ষা করছে। আর সেই সত্য জানার পর তার জীবন আর কখনোই আগের মতো থাকবে না। নীলুফার মুখের রং বদলে যাওয়ার দৃশ্যটা ইয়াসিনের চোখ এড়ায়নি। কয়েক সেকেন্ড আগেও সে উত্তর খুঁজছিল, কিন্তু এখন তার মনে হচ্ছিল উত্তরটা সে পেয়ে গেছে। মানুষ যখন নির্দোষ থাকে তখন অভিযোগ শুনে প্রতিবাদ করে, কিন্তু মানুষ যখন সত্য লুকিয়ে রাখে তখন তার মুখই অনেক কথা বলে দেয়। ড্রয়িং রুমে বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। নীলুফা কয়েকটা বার কথা বলার চেষ্টা করলো, কিন্তু শব্দগুলো যেন গলার আটকে যাচ্ছিল। অবশেষে সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি যা ভাবছো ব্যাপারটা তেমন না। ইয়াসিন স্থির চোখে তার দিকে তাকিয়ে রইল। তাহলে কেমন? আমার ভাই কিছু ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছিল। সব জায়গায় লাভ হয় না। আর কোটি কোটি টাকা গায়েব হয়ে যাওয়া এক জিনিস না। নীলুফা চুপ করে গেল। ইয়াসিন অনুভব করলো গত কয়েক বছরে সে অনেক কিছু দেখেও দেখেনি, অনেক প্রশ্নের উত্তর খুঁজেও খোঁজেনি, কারণ সে বিশ্বাস করতে চেয়েছিল। আর অন্ধবিশ্বাসের সবচেয়ে বড় সমস্যা হলো সেটা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। সেই রাতটা বাড়ির সবাই অস্বস্তির মধ্যে কাটালো, কিন্তু ভোর হওয়ার আগেই আরেকটি ঘটনা ঘটল যা পুরো পরিস্থিতিকে নতুন মোড় দিল। ফজরের নামাজের কিছুক্ষণ পর আব্দুল করিমের ফোন বেজে উঠল। ফোন করেছিলেন তার ছোট ভাই মান্নান সাহেব। কথা বলতে বলতে আব্দুল করিমের মুখের অভিব্যক্তি বদলে গেল। ফোন রেখে তিনি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। সাবিনা বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আব্দুল করিম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, গ্রামের বাড়ির জমি নিয়ে একটা বিষয় জানলাম। কি বিষয়? যে জমিটা আমি ইয়াসিনের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছিলাম, সেটার কিছু কাগজ কয়েক মাস আগে তোলা হয়েছে। সাবিনা বেগম অবাক হয়ে গেলেন, কিন্তু তুমি তো কাউকে অনুমতি দাওনি। আমি দেইনি। আব্দুল করিমের কণ্ঠে হতাশা ছিল, কিন্তু আমার স্বাক্ষরের স্ক্যান কপি ব্যবহার করা হয়েছে। এই কথা শুনে সাবিনা বেগম স্তব্ধ হয়ে গেলেন। সকালে নাস্তার সময় বিষয়টি নিয়ে কথা উঠতেই ইয়াসিনও অবাক হয়ে গেল। সে স্পষ্ট জানালো বিষয়টি সম্পর্কে তার কোনো ধারণা নেই। আব্দুল করিম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। অনেকদিন পর তিনি
প্রথমবারের মতো অনুভব করলেন ছেলেটা হয়তো সত্যি জানে না, কারণ ইয়াসিনের চোখে যে বিস্ময় তিনি দেখছিলেন সেটা অভিনয় বলে মনে হচ্ছিল না। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কাজটা করেছে কে? এই প্রশ্নের উত্তর আসতে খুব বেশি সময় লাগলো না। দুপুরের দিকে রাশেদ আবার ফোন করলো। সে জানালো কোম্পানি তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। কিছু নথিতে নীলুফার ভাইয়ের পাশাপাশি আরও একজনের নাম রয়েছে, আর সেই ব্যক্তি হলো নীলুফার মামা, যিনি বিভিন্ন জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত। সব তথ্য ধীরে ধীরে এক জায়গায় গিয়ে মেলাতে শুরু করলো। ইয়াসিনের মাথার ভেতর যেন বজ্রপাত হলো। সে বুঝতে শুরু করলো অনেক দিন ধরেই তার বিশ্বাসকে ব্যবহার করা হয়েছে। তার নাম, তার প্রভাব, তার অবস্থান সব কিছু কাজে লাগিয়ে কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিল করেছে। আর সে এতদিন সেটা বুঝতেই পারেনি। সন্ধ্যার দিকে বাড়িতে এক উত্তপ্ত আলোচনা শুরু হলো। প্রথমবারের মতো ইয়াসিন সরাসরি নীলুফাকে প্রশ্ন করলো, তুমি কি এসব জানতেই? নীলুফা প্রথমে অস্বীকার করার চেষ্টা করলো, কিন্তু একের পর এক তথ্য সামনে আসতে থাকলে তার পক্ষে কিছু বলা কঠিন হয়ে গেল। অবশেষে সে মাথা নিচু করে বসে রইল। তার নীরবতায় অনেক উত্তর দিয়ে দিল। সাবিনা বেগম সব কিছু চুপচাপ শুনছিলেন। তার ভেতরে কষ্ট হচ্ছিল, কারণ তিনি কখনো চাননি ছেলের সংসার ভেঙে যাক। তিনি শুধু চেয়েছিলেন ছেলে সঠিক পথে বুঝুক। একজন মা সন্তানের ভুল দেখে কষ্ট পায়, কিন্তু সন্তানের পতন দেখে চায় না। রাত বাড়তে লাগলো। ঘড়িতে তখন প্রায় 11টা। ইয়াসিন একা বারান্দায় বসেছিল। আকাশে অসংখ্য তারা জ্বলছে, হালকা বাতাস বইছে, কিন্তু তার ভেতরে কোনো শান্তি নেই। সে জীবনের গত কয়েক বছরের কথা ভাবছিল। ব্যবসা বড় হয়েছে, অর্থ বেড়েছে, পরিচিত বেড়েছে, কিন্তু সেই সঙ্গে কমেছে কি? কমেছে সম্পর্ক, কমেছে মায়ের সঙ্গে কথা বলা, কমেছে বাবার পাশে বসে চা খাওয়া, কমেছে পরিবারের জন্য সময়। হয়তো এটাই তার সবচেয়ে বড় ক্ষতি। হঠাৎ পেছন থেকে আব্দুল করিম এসে তার পাশে বসলেন। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আব্দুল করিম ধীরে বললেন, জীবনে মানুষ ভুল করে, আমি করেছি, তুমিও করেছো। ইয়াসিন মাথা নিচু করে বলল, আমি খুব বড় ভুল করেছি বাবা। হ্যাঁ করেছো। কথাটা শুনে ইয়াসিনের বুক কেঁপে উঠল, কিন্তু পরের কথাটা শুনে তার চোখ ভিজে গেল। তবুও ভুল মানুষকে শেষ করে দেয় না। মানুষ শেষ হয় তখন যখন সে নিজের ভুল স্বীকার করতে অস্বীকার করে। ইয়াসিন চোখ মুছল। অনেকদিন পর তার মনে হলো বাবা এখনও তাকে পুরোপুরি ছেড়ে দেয়নি। হয়তো একটা সুযোগ এখনো বাকি আছে, হয়তো সব কিছু শেষ হয়ে যায়নি। ঠিক তখনই সাবিনা বেগম বারান্দায় এসে দাঁড়ালেন। তার হাতে 2 কাপ চা, বহু বছর আগের মতো। তিনি চুপচাপ কাপড়গুলো সামনে রেখে দিলেন। তারপর বললেন, চা ঠান্ডা হয়ে যাবে। খুব সাধারণ একটি কথা, কিন্তু এই সাধারণ কথার ভেতর লুকিয়েছিল হাজারো অনুভূতি। ইয়াসিন আর নিজেকে সামলাতে পারল না। সে উঠে দাঁড়িয়ে মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। মা, আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কি না, কিন্তু আমি সত্যিই অনুতপ্ত। সাবিনা বেগমের চোখেও ভিজে উঠল। তিনি ধীরে ছেলের মাথায় হাত রাখলেন। কোনো মাই সন্তানের কান্না সহ্য করতে পারে না, কিন্তু ক্ষমা আর বিশ্বাস এক জিনিস নয়। বিশ্বাস ফিরতে সময় লাগে, আর সেই সময়ের পথ এখনো বাকি। তবে সেই রাতে বহুদিন পর প্রথমবারের মতো এই পরিবারের আশার একটি ছোট আলো জ্বলল। কারণ অনুশোচনা মানুষকে বদলাতে পারে, আর বদলে যাওয়া মানুষই নতুন শুরু করার যোগ্য। কিন্তু এখনও একটি অধ্যায় বাকি, একটি সত্য বাকি, একটি চূড়ান্ত সিদ্ধান্ত বাকি। আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে ইয়াসিন সত্যিই কি তার পরিবারকে ফিরে পাবে, নাকি নিজের ভুলের বোঝা নিয়েই বাকি জীবন কাটাতে হবে। রাতটা যেন আর শেষ হতে চাইছিল না। বাড়ির প্রতিটি ঘরে নীরবতা এমনভাবে নেমে এসেছে, মনে হচ্ছে শব্দ ভয় পেয়ে গেছে। বারান্দায় বসে থাকা ইয়াসিন এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে ঘুম নেই, মুখে শান্তি নেই, আর ভেতরে নেই কোনো অহংকার। যে মানুষটা কয়েকদিন আগেও নিজেকে সব কিছুর মালিক ভাবত, আজ সে শুধু একজন মানুষ
যে নিজের ভুলের সামনে নিঃস্ব। তার পাশে বসে আছে সাবিনা বেগম, মুখে কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু গভীর ক্লান্তি। আর মায়ের সেই নীরব ভালোবাসা যেটা ভেঙে গেলেও শেষ হয় না। কিছুক্ষণ পর আব্দুল করিম এসে বারান্দায় দাঁড়ালেন। তিনজনের মধ্যে কেউ কোনো কথা বলল না, কারণ কিছু সম্পর্ক কথার চেয়েও নীরবতায় বেশি সত্যি হয়ে যায়। হঠাৎ সাবিনা বেগম ধীরে বললেন, মানুষ যখন ভুল করে তখন সবচেয়ে বড় শাস্তি হয় তার নিজের ভেতরের অশান্তি। ইয়াসিন মাথা নিচু করে রইল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই মুহূর্ত যখন সে মায়ের গায়ে হাত তুলেছিল। সেই এক মুহূর্ত তার পুরো জীবনকে বদলে দিয়েছে। কিছু ভুল এমন থাকে যেটা একবার হয়ে গেলে মানুষ নিজের চোখের সামনেই নিজের পতন দেখতে থাকে। পরদিন সকাল হতেই বাড়িতে নতুন একটা পরিবেশ তৈরি হলো। নীলুফার সারা রাত প্রায় ঘুমাতে পারেনি। তার মুখে কোনো আত্মবিশ্বাস নেই। যে নারী এতদিন ইয়াসিনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল, আর সে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার ভাইয়ের নাম জড়িয়ে পড়েছে বড় আর্থিক কেলেঙ্কারিতে। কোম্পানির তদন্ত শুরু হয়েছে, ব্যাংক থেকে নোটিশ এসেছে, বিনিয়োগকারীরা দূরে সরে গেছে। সে বুঝতে পারছে এই পরিস্থিতি শুধু ব্যবসার না, তার ব্যক্তিগত জীবনকেও ধ্বংস করে দিতে পারে। সকালে ইয়াসিন তাকে ডেকে বলল, তুমি কি সত্যি জানতে না এসব? নীলুফা চোখ নামিয়ে বলল, আমি জানতাম কিছু জিনিস, কিন্তু এত দূর যাবে ভাবিনি। এই একটি স্বীকারোক্তি যথেষ্ট ছিল। ইয়াসিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, তুমি শুধু কিছু জানোই না না নীলুফা, তুমি আমাকে সত্য থেকেও দূরে রেখেছ। নীলুফার চোখে পানি চলে এলো, কিন্তু ইয়াসিন আর আগের মতো আবেগ প্রবণ নেই, কারণ এখন সে বুঝতে শিখেছে আবেগ সবসময় সত্যকে রক্ষা করে না। কখনো কখনো আবেগই মানুষকে ধ্বংস করে দেয়। বিকেলের দিকে আব্দুল করিম সবাইকে বসালেন। এইবার তার কণ্ঠে কোনো কঠোরতা ছিল না, ছিল শুধু সিদ্ধান্তের ভার। তিনি বললেন, আজ আমি শেষবারের মতো কিছু কথা বলবো। সবাই চুপ। আমি কাউকে শাস্তি দিতে চাই না, কিন্তু আমি আমার পরিবারের সম্মান আর শান্তি আর নষ্ট হতে দিতে পারি না। তিনি একটু থেমে আবার বললেন, ইয়াসিন, তুমি যদি সত্যি নিজের ভুল বুঝে থাকো, তাহলে তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। ইয়াসিন মাথা তুলল। কী সিদ্ধান্ত বাবা? আব্দুল করিম শান্তভাবে বললেন, তুমি কি সত্যিকারের জীবন চাও, নাকি শুধু ব্যবসার ক্ষমতার মধ্যে হারিয়ে যেতে চাও? এই প্রশ্নটা ইয়াসিনকে থমকে দিল, কারণ এত সহজ প্রশ্নের উত্তর তার কাছে এত কঠিন কখনো লাগেনি। তিনি প্রথমবার বুঝতে পারলেন জীবন মানে শুধু টাকা বা সাফল্য না, জীবন মানে সম্পর্ক, মানুষ, ভালোবাসা আর দায়িত্ব। নীলুফা হঠাৎ উঠে দাঁড়ালো, তার কণ্ঠ কাঁপছিল। তাহলে আমি কি হব? ঘরে আবার নীরবতা নেমে এলো। ইয়াসিন তার দিকে তাকালো। দীর্ঘ সময় তাকিয়ে থাকার পর বলল, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে, তাহলে আমাকে আমার পরিবার থেকে দূরে সরাতে না। নীলুফা চুপ হয়ে গেল, কারণ সে জানতো এই কথাটার উত্তর তার কাছে নেই। সেদিন রাতে বড় একটা সিদ্ধান্ত হলো। নীলুফার ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোম্পানির সমস্ত আর্থিক কার্যক্রম নতুন করে সাজানো হবে। আর সবচেয়ে বড় সিদ্ধান্ত, ইয়াসিন কিছুদিনের জন্য ব্যবসা থেকে দূরে থাকবে। নিজেকে গুছিয়ে নিতে, নিজের ভুল বুঝতে, নিজের পরিবারকে আবার কাছে পেতে। নীলুফা সেই রাতেই বাড়ি ছেড়ে চলে গেল, কোনো নাটকীয়তা ছাড়া, কোনো চিৎকার ছাড়া, শুধু নীরব বিদায়। কারণ কখনো কখনো সম্পর্ক ভেঙে যায় শব্দে না, নীরবতায়। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। ইয়াসিন প্রতিদিন মায়ের পাশে বসে সময় কাটাতে শুরু করলো। আগের মতোই রান্নাঘরে সাহায্য করলো, বাবার সঙ্গে চা খেতে বসলো, মাঝে মাঝে গ্রামের বাড়িতে গেল। কিন্তু এবার সব কিছুই আলাদা, কারণ এই পরিবর্তন এসেছে ভেতর থেকে, জোর করে নয়। একদিন সকালে সাবিনা বেগম ছেলের হাতে একটা পুরনো ছবি দিলেন। ছবিটা ছিল ছোট ইয়াসিনের। তিনি ধীরে বললেন, এই ছেলেটাকে আমি হারাতে চাই না। ইয়াসিন চোখ নামিয়ে বলল, তুমি হারাওনি মা, আমি শুধু পথ হারিয়েছিলাম। সেই দিন প্রথমবারের মতো বাড়ির বাতাস
হালকা লাগলো। বহুদিন পরেই পরিবারে আবার একসাথে বসে নাস্তা হলো। কেউ বড় কথা বলল না, কিন্তু সবাই জানতো ভেঙে যাওয়া জিনিস সব সময় আগের মতো হয় না, তবে নতুন করে শুরু করা যায়। শেষ দৃশ্যে ইয়াসিন বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল। সামনে সূর্য উঠছে, তার পাশে দাঁড়িয়ে আছে আব্দুল করিম। দুজনেই চুপ। তারপর আব্দুল করিম ধীরে বললেন, জীবন তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে ইয়াসিন, এখন সেটা কিভাবে ব্যবহার করবে সেটা তোমার উপর। ইয়াসিন হালকা করে হাসলো। এই হাসিতে অহংকার নেই, আছে শেখার অনুভূতি, আছে নতুন করে বাঁচার প্রতিশ্রুতি। সে বলল, আমি আর আগের মানুষ থাকবো না বাবা। আব্দুল করিম মাথা নাড়লেন। দূরে সাবিনা বেগম দাঁড়িয়েছিলেন, তার চোখে পানি, কিন্তু এই পানি দুঃখের না, এই পানি স্বস্তির। কারণ একজন মা সবসময় চায় তার সন্তান ফিরে আসুক। সে যতবারই হারিয়ে যাক, সূর্য পুরোপুরি উঠে গেল, নতুন দিন শুরু হলো। আর এই পরিবারের জন্য শুরু হলো নতুন জীবন। সমাপ্ত। গল্প ছেলে যখন বইয়ের গোলাম। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নতুন নতুন গল্প পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।